জয় বলো বাবা লোকনাথের, জয় জয় বলো লোকনাথের, জয় বলো বাবা লোকনাথের, জয় জয় বলো লোকনাথের। 18ই ভাদ্র মঙ্গলবারে জন্মেছিলেন কচুয়া গ্রামে লোকনাথ বাবা আমাদের, তিনি লোকনাথ বাবা আমাদের, তিনি লোকনাথ বাবা আমাদের। জয় বলো বাবা লোকনাথের, জয় জয় বলো লোকনাথের। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। মনে প্রাণে ধারণ করেছি তো, তাই আজকের দিনটায় ওনাকে তোমাদের সামনে স্মরণ না করে পারলাম না। মনে মনে সবসময় স্মরণ করি, ইচ অ্যান্ড এভরি টাইম, বলে না, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে ওনাকে স্মরণ করা ছাড়া আমার অন্য কোনো নাম আসেই না। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই জন্মে যা যা করব, ভালো কাজ করি খারাপ কাজ করি, ভালো কাজের ফল যদিও বা না পাই, মানে বুঝতে না পারি যে আমি কোনো ভালো কাজ করেছি, তার পরিবর্তে মনে হয় আমার সাথে এটা হয়েছে, হ্যাঁ, সেটা যদি নাও বা বুঝতে পারি, হবে তো অবশ্যই, তার বিচারে কোনো জায়গায় কোনো বলে না খামতি কমতি থাকবে না, তার কাছে না কোনো এভিডেন্স লাগবে, না লিখিত প্রুফ লাগবে, না কোনো অডিও ভিডিও কিচ্ছু লাগবে, ওনার চোখটাই যথেষ্ট, হ্যাঁ, ওনার যে দাড়িপাল্লাটা আছে না, ওটাই যথেষ্ট। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে, মানে কি বলবো, আমাদের জন্য প্রাপ্য। ধরো আমার চোখের সামনে কেউ দেখছি আমি অন্যায় করছে, এবার সেই বিষয়টা নিয়ে বলা এবং তার প্রাপ্য শাস্তিটুকু তাকে দেওয়া, সেটা হচ্ছে এখন আইন ব্যবস্থা আছে, সেখান থেকে সে তার প্রাপ্য শাস্তিটা পাবে। কিন্তু আমি যদি নিজেকে মানে সর্বা ভেবে আমি যদি নিজেই ভগবানের সমতুল্য নিজেকে মনে করে তারপরে তাকে একেবারে ফিনিশ করে দেওয়ার চিন্তাভাবনা করি, তার ওপরেও যিনি সর্বশক্তিমান বসে রয়েছেন উনি কিন্তু দেখেন আর এরকম করে হাসেন। আর ওই যে বলে না, ওপরওয়ালার লাঠিতে লাঠির কোনো আওয়াজ হয় না, উনি যখন মারবেন না সপাসপ ধপাধপ গুপাগপ গুপাগুপ, কোনো রকম কোনো আওয়াজ হবে না, জাস্ট ফলাফলটা আমরা দেখতে পাবো, সেটাই হচ্ছে। আর হ্যাঁ, টাইটেলটা কেমন লাগলো? সবে তো কলির সন্ধে, এখনো বহু পথ চলা বাকি, বহু পথ চলা বাকি। ঠিক আছে, কারোর সম্পূর্ণ সব কিছু নিঃশেষ করে কাউকে পুরো ধ্বংস করে দেওয়া, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটা যে কত বড় অপরাধ, নিজেকে সবচেয়ে বড় কথা কি জানো তো, মিথ্যে কথা বলে কাউকে শাস্তি দেওয়া, মিথ্যে কথা বলে কাউকে শাস্তি দেওয়া। ওপরওয়ালা নেই, সোনায় খাদ না মেশালে গয়না হয় না, আমরা সবাই জানি, কিন্তু কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একের পর এক মিথ্যে কথা, একের পর এক মিথ্যে কথা, ওপরেও তো আছেন বসে, যার যতটুকু প্রাপ্য, সে সুফল হোক কুফল হোক, মানে ভালো কর্মের পরিবর্তে ফলাফল হোক বা খারাপের পরিবর্তে ফলাফল হোক, মেপে ঝেপে উনি দেবেন। আমি কি, আমরা কি, কেউ এই হিসাবের বাইরে নই। কিন্তু কেউ যদি মনে করে আপনিচ ভগবান হ্যাঁ, তখনই গিয়ে গন্ডগোলটা হয়। এরকম অনেকেই মনে করে ভগবানকে ফাঁকি দিয়ে দেবো, এরকম করে ভগবানকে ফাঁকি দিয়ে দেবো। কেন? পয়সা, আমার কাছে পয়সা আছে, আমি নিজে খরচ করব না, আমার পেছনে ঢালার জন্য পয়সা আছে। যেখানটায় ঢালার জন্য আছে সেখানটায় কোনো না কোনো মানে কার্যক্রম করে এদিক 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 দিয়ে বেরিয়ে গেলেও ওই যে বসে আছে না, উনি পয়সা ম্যাটার করে না ওনার কাছে। ওনার কাছে ম্যাটার করে একটাই, নিয়ত। মানুষের নিয়তটা সবচেয়ে ওনার কাছে ম্যাটার করে। ঠিক আছে, তো তোমরা দেখেছো আমি নিজেকে রেকটিফাই করতে করতে এমন পর্যায়ে চলে এসেছি যেখানে আমি রিমকে নিয়ে যখন ভিডিও করি তখন আমি ভালোভাবে কথা বলি। এর থেকে বেশি পরিবর্তন আর হতে পারে? কারণ আমাকে নিয়ে যদি আমি যাদের ভিডিওগুলো দেখেছি তাদের মধ্যে রিম হচ্ছে আমার কাট্টার দুশ্মন ছিল, আমাকে মনে করে মানে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে আমাকে দাঁড় করিয়ে তারপরে আমাকে নিয়ে ভিডিও করেছে। তার সাথে যদি আমি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারি, তার মানে আমি নিজেকে রেকটিফাই করতে পেরেছি, কমসে কম 50% রেকটিফাই তো আমি করতে পেরেইছি, তাই না? কারণ কিমা দিদির কথাতে আমি কোনো সময় কষ্ট পাইনি,
সত্যি বলছি, কিমা দিদির কথাতে উল্টো পাল্টা কথায় আমি কোনো সময় কষ্ট পাইনি। একটা বিষয় নিয়ে আমি কষ্ট পেয়েছিলাম, শেরুকে নিয়ে যখন বলেছিল, যখন ওই কথাটা বলেছিল সেই দিন আমি কিমা দিদির ওই ভিডিওটা নিয়ে কান্নাকাটি করেছিলাম। এছাড়া কিমা দিদি ওই খিস্তি মারা, মারপিট করা, আমার বর্ডে গিয়ে মারবে, হেনা তেনা, ওই সমস্ত ক্রিমিনাল কথাবার্তাতেও আমি কষ্ট পাইনি। কারণ আমি জানি কিমা দিদি মুখে বলে কারোর ক্ষতি ওইভাবে করবে না, এইটুকু আমি মানে বুঝতে পারি। এবার তার বাইরে কে কি ভাবে না ভাবে সেটা আমার জানা নেই, কিন্তু রিম ওর কথাগুলো গায়ে লাগতো। সেই গায়ে লাগার জায়গা থেকে আমিও ওকে বলেছি, ও আমাকে বলেছে, সেখান থেকে বেরিয়ে এসে যখন আমি কথা বলছি, মানে ওকে নিয়ে যখন কথা বলছি ভিডিওতে, তখন যেই একটা সদ্ভাব বজায় রেখেছি, এবং সেটা মন থেকে এসছে কিন্তু, এরকম না। আর আমি অন্তত দিখাওয়া করতে পারি না, আমি যতটুকু করি মন থেকে করি। এটা যখন করতে পেরেছি, তারপরে আমাকে লাস্ট এই যে ওয়াইটির যে ভাই আছে, যে কিনা দিদি বলে ডেকে তাকেও একদম মানে কি বলবো, চিরহরণ করে দেয়, তাকেও শেষ ভিডিওতে বলেছি যে ওকে নিয়ে আমি কিচ্ছু বলবো না। শেষ পর্যন্ত আমার চরিত্র নিয়ে দাগ কেটে গেছে, যে আমি দীঘায় নাকি ওই হুল অথবা ফোকলা যে কোনো একজনকে নিয়ে গেছিলাম, বা না দুজনেই গেছিল, এই কথা জঘন্য কথাটা বলেছিল। সেখানে আমি আবারও বলতে পারতাম, তাই না, যে আমিও অনুমান করে অনেক কিছু বলছি, দরকার নেই। তো এই যে রেকটিফাই কেন করেছি, কারণ আমিও ভুল করেছি, হাজারবার স্বীকার করেছি যে আমি ভুল করেছি, কিন্তু এই রকম ভুল করিনি যেই শাস্তি আমাকে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, এই রকম ভুল আমি করিনি, এত বড় অপরাধ আমি করিনি। যেই সমস্ত মিথ্যে কথা বলে তারপরে আমাকে শায়েস্তা করার চেষ্টা করা হয়েছে, কোনো না কোনো দিন ভগবান আমাকে সেই সুযোগ করে দেবে, যেই দিন কিনা আমি সমস্ত সত্যি কথা তোমাদের সামনে বলবো, সবে তো কলির সন্ধে, আমার যা আমি বললাম না, আমি আমার সর্বস্ব দিয়ে লড়বো, কিন্তু এই যে বর্তমানে আমরা যা দেখছি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এর থেকে একটা গান আসে, হাম ভি হ্যায় জোশ মে বাতে কর হোশ মে ইউ না আঁখে দেখা, साइला रो ओ साइला रे क्या बोला फिर बोल रे, साइला रो ओ साइला रे क्या बोला फिर बोल रे। হ্যাঁ, বেশ একটা এরকম, তুই সকালে মারবি আমি বিকালে মারুম, তুই রাত্রে মারবি আমি পরের দিন সকালে গিয়ে আবার ধূপ মার দেবো, তাই না? কে কতটা কাকে নাঙ্গা করতে পারে, ও খেলা জাস্ট জমে উঠেছে। আমি জাস্ট দেখছি, এই তোমরা হেভি পাকা হইছো, তোমরা মারাত্মক পাকা হইছো। আমি যতই নাক খুঁটি, আমি যতই বলি না কেন এই কথা সেই কথা, আমার মুখে যতই হাসি থাকুক, তোমরা বোকা হয়ে দেখবা ভিডিও। এই থাম্বনেল দেখেই বুঝে ফেলছি শুধু এপ্রিল ফুল বানাচ্ছি, তাতে কি? একটুখানি ভিডিও দেখে তোমরা একটু কষ্ট পাবা, বলবা তুহিন বাবুকে ছেড়ে যেও না, তুহিন বাবু কত ভালো, তুহিন বাবুর সঙ্গে এরকম করো না, তা না, সব জেনে ফেলছি, সব বুঝে ফেলছি। বেশি পাকা তোমরা একটুখানি। কত কষ্ট করে বট্টারে নিয়ে পাশে বসি আমি অ্যাক্টিং করলাম, সেই অ্যাক্টিংয়ে ঘট করে না, ঘট না, ঢক করে জল ঢেলে দিলে। ঢক হয় খাওয়ার সময়, আর যখন ঢালি জল ঘট কীরকম আওয়াজ হয়। যাই হোক, যেরকমই হয়, তোমরা সত্যি এত বুদ্ধি তোমাদের, মানে আমার আবভাব তোমরা ভালো মতন জানো যে সুতপা এইভাবে স্বামীকে পাশে বসিয়ে এই রকম কীর্তন সুতপা করতে পারবে না, তার জন্যই তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা, এইবার আসি মোদ্দা কথায়। দেখো, আমরা কিন্তু মানে কি বলবো, সেই মান্ধাতার আমল থেকে দেখে এসেছি, সম্পত্তি নিয়ে কিন্তু মানে, বা সম্পত্তি, টাকা পয়সা সম্পত্তির মধ্যে পড়ে, স্থাবর অস্থাবর সম্পত্তি, এই সমস্ত, তো এগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হয়। পারিবারিক অশান্তি শুধুমাত্র কিন্তু এই কারণের জন্যই হয়। মহিলা গন্ডগোল সেই ব্যাপার আলাদা, কিন্তু এই পুরুষে গন্ডগোল কিন্তু বেশিরভাগই যে ভাইয়ে গন্ডগোল বা ভাই বোনের গন্ডগোল, এই তোমার পারিবারিক সম্পত্তি নিয়ে কিন্তু হয়, ঠিক আছে? আগে এই সম্পত্তি ভাগাভাগির একরকম নিয়ম ছিল, এখন কিন্তু সম্পত্তি ভাগাভাগির একরকম নিয়ম, তাই না? আগে কিন্তু বাবা যাকে চাইতো তাকে লিখে দিতে পারতো, আমি মনে হয় ঠিক বলছি, যদি আমি ভুল বলে থাকি তাহলে কিন্তু তোমরা আমাকে একটুখানি ঠিক করে দিও, ঠিক আছে? আগে
বাবা যদি চাইতো তাহলে পুরো সম্পত্তি ধরে একজনকে দিয়ে দিতে পারতো। তো এখন কিন্তু সেই নিয়ম নেই। এখন কিন্তু কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, প্রত্যেকটা সন্তানের কিন্তু পৈতৃক সম্পত্তির উপরে সমান অধিকার, সমান অধিকার। পিতা কিন্তু এই মানে অধিকার দিতে বাধ্য। আমি তো এটাই জানি। এবার আমার জানার বাইরেও অনেক কিছু বিষয় থাকতে পারে, তো সেটা জানানোর জন্য তোমরা আমাকে মানে তোমরা আছো। কোনোদিনও এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলাপ আলোচনা করার প্রয়োজন পড়েনি, কারণ আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা মানে যেখানটায় বাড়ি করেছে, আমাদের যে জায়গায় বাড়ি ঘরটা রয়েছে আর কি, এখনো আমার বাবাই সম্পত্তির ভাগ পায়নি। ঠিক আছে, আমার বাবারা হচ্ছে 4 ভাই বোন, 3 ভাই আর 1 পিসি আমার। তো এখনো সম্পত্তির ভাগাভাগি হয়নি। তো ভাগাভাগি হলে কিন্তু কেউ ভাগ ছাড়বে না, আমার পিসিও কিন্তু ভাগ ছাড়বে না, কেউ ভাগ ছাড়বে না। ওইটুকু বাড়ি আছে আর একটা জমি আছে। এইবার সেটা কিন্তু আমার দাদু কিন্তু মারা গেছে, 3-4 বছর হয়ে গেছে মারা গেছে। তো এখন কিন্তু ওই সম্পত্তির উপরে 4 ভাই বোনের সমান হক। কেউ যদি বলে আমি ছাড়বো না, তাকে কিন্তু ভাগ দিতেই হবে, কিচ্ছু করার নেই, দিতেই হবে এবং সমান ভাগই দিতে হবে। যদি দাবি করে যে 4 ভাগ হবে, সমান ভাগ হবে, আমার ভাগেরটা আমার চাই, কিচ্ছু করার নেই। হ্যাঁ, ঝগড়া করতে পারবে, কটু কথা বলতে পারবে, কিন্তু এর থেকে বেশি কিছু না। অস্বীকারও করা যাবে না। আমার ঠাকুমা এখনো জীবিত আছে। এবার যদি ঠাকুমা জীবিত থাকতে থাকতে ভাগাভাগি হয় তাহলে 5 ভাগ হবে। এবার ঠাকুমা তার ভাগ কাকে দিয়ে যাবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাগাভাগি কিন্তু সমানভাবে হবে। কেউ যদি বলে যে আমি ভাগ দেব না বা তুই ভাগ পাবি না, এরকমটা চলবে না। আমার মায়ের তরফে হচ্ছে দিদা জীবিত আছে, দাদু মারা গেছে আমার বিয়ের অনেক আগে, থিঙ্ক 2011 সালে মনে হয় মারা গেছে, 11-12 এরকম সালে মারা গেছে। তো আমার কয় মাসি, 4 মাসি, 1 মাসিও মারা গেছে। তো এখন আমার মা মিলিয়ে 3 বোন আর 2 ভাই, টোটাল 5 ভাই বোন। আর ওই মাসে জীবিত থাকলে 6 ভাই বোন হতো। তো 5 ভাই বোন প্লাস হচ্ছে দিদা, 6টা ভাগ। ইতিমধ্যে বেশ কিছুটা জমি বিক্রি হয়েছে, তো সেই ভাগ কিন্তু 6 জন সমানে পেয়েছে। 2 মামা, দিদা আর 3 আমার মাকে মিলিয়ে 3 বোন, সবাই কিন্তু সমান ভাগে পেয়েছে। এখনো জায়গা জমি আছে, বাড়িটা আছে, ঠিক আছে, সব কিছু কিন্তু সমান ভাগ হবে, কেউ 1 চুল ছাড়বে না। হ্যাঁ, কেউ 1 চুল ছাড়বে না। তো সেখানেও কিন্তু এরকম কান্নাকাটি হয়েছে। এবার তোমরা আমার বাপের বাড়ির দিক জানো যে খুব যে আহামরি সেটা কিন্তু না। আর আহামরি থাকলে পরেও এখন কেউ ভাগ ছাড়ে না, তার প্রাপ্য ভাগ ছাড়ে না, কেউ ছাড়ে না। কেন ছাড়বো, এরকম একটা আভাব কিন্তু থাকে সবার মধ্যে, চিন্তাধারা সবার মধ্যে থাকে। তো এই কথাগুলো কেন বলছি, কারণ এই যে আজকে ধরো আমি এই ইউটিউবের টাকা থেকে আমি রান্নাঘরটা করেছি অর্থাৎ রেনোভেট করেছি, বাথরুমটা রেনোভেট করেছি। এবার আমার স্বামী হচ্ছে 2 ভাই বোন, আমার ননদ আছে। ননদ যদি এসে দাবি করে বাড়ির ভাগ আমার চাই, বিশ্বাস করো কিচ্ছু করার নেই। যদি এসে, এইবার মানুষের বিবেক, তারপরে গিয়ে যেটা হচ্ছে সবচেয়ে মানে কি বলবো কাজ করে, সেটা হচ্ছে মানুষের বিবেক। তখন আমরা কি বলতে পারি যে তুমি বাড়ির ভাগ কিভাবে দেবো, বাড়িটা তো এইভাবে ভাগাভাগি করা যায় না, আর লিকুইড মানি যে দেবো সেই অকাত আমাদের নেই। হ্যাঁ, তাহলে কি বলতে পারি, পেছনে যে জায়গা আছে সেখান থেকে নিতে পারো, সেখান থেকে নাও, নিতে পারো না সেখান থেকেই নাও, এরকমটা বলতে পারি, তাই না? কিন্তু তাকে অস্বীকার কিন্তু করতে পারবো না। বা সে যদি ভাগ নেয় তার পরিবর্তে তার সাথে ঝগড়া করব, সেটাও রুচি নেই, সেই শিক্ষায় শিক্ষিত হইনি। এবার তার সঙ্গে সম্পর্ক রাখবো না, সেটা তো কোনো মতেই সম্ভব না। কারণ আমার হাজব্যান্ড মানে 2 ভাই বোনের মধ্যে ভীষণ মিল। আমি তো আউটসাইডার, আমার কথা বাদ দাও, তাদের মধ্যে কিন্তু ভীষণ মিল। তার প্রাপ্য সে নেবে। এখানটায় কিন্তু যদি কিন্তু পারান্তর কোনো জায়গায় নেই। আমার শাশুড়ি মার পরিষ্কার কথা, আমার 2টো সন্তান, আমার 2টো অঙ্গ, আমার একটা আঙুল কাটলেও যেমন ব্যথা লাগবে, আমার আরেকটা আঙুল কাটলেও কিন্তু আমার সেম ব্যথা লাগবে। তাই না কেউ বেশি না কেউ কম, দুজনেই একদম সমান ভাগ, ঠিক আছে? তো এই নিয়ে আমি কোনো সময় মাথাই ঘামাইনি। আমি শুধু একটাই ভাবি, যা আছে নসিবে তাই আসিবে। যা নসিবে আছে তাই আসবে। আমি কোনোদিনও ভাবিনি, এই যে কিমা দিদি এখনো না, আগে কথা বলতো
যে লজ, শ্বশুরবাড়ি তো না তো লজ। সত্যি আমি এসে দেখি কি এত বড় বাড়ি। আমি নিজের বাড়ি ছাড়া, মামার বাড়ি ছাড়া, পিসির বাড়ি ছাড়া আর কোথাও যেতামই না, কোথাও যেতাম না। আমি বাপের বাড়ি থাকতেও এরকমই ছিলাম, ঘর কোনো পড়াশোনা, ঘুরতে যাওয়ার মধ্যে পিসির বাড়ি, তাও বড় হয়ে পিসির বাড়ি আর যাইনি, মামার বাড়িটা যেতাম, এই 2 বাড়ি যেতাম। তো সেখানে নর্মাল ঘর বাড়ি ছিল। তো এরকম বড় বাড়িতে এসে আমি একটুখানি ঘাবড়েই গেছিলাম। প্রথম 1 বছর তো আমি জানতেই পারিনি ওপরে একটা রান্নাঘর আছে। দরজাটা সবসময় দেওয়া থাকতো, আমি খুলিও নি, কারণ ওপরে শুধু শুতে যেতাম আর রান্নাবান্না তো সবসময় নিচেই হতো। তাই ওপরে একটা রান্নাঘর আছে আমি সেটা জানতামই না। একটা বছর, দীর্ঘ 1 বছর আমি জানতাম না যে ওপরে রান্নাঘর আছে। বুঝতে পারছো? তারপরে রাত্রেবেলা যদি বাথরুমে যেতে হতো, এই বারান্দা ঘুরে যেতাম বা মাঝখান দিয়ে আসতাম, আমার ভয় লাগতো। এত বড় বাড়ি, ফাঁকা বাড়ি, আমার ভয় লাগতো। এখন আর ভয় লাগে না, এখন অভ্যাস হয়ে গেছে। তো সম্পত্তি এইটুকু থাকুক বা এতটা থাকুক, যে কয়জন ভাই বোন থাকবে তারা যদি দাবি করে আমার লাগবে, তো সেখানে চোখের পানি টপকে পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি রটিয়ে কোনো লাভ নেই। হক দিতে হবে। আইন সেই কথাই বলে। ঠিক আছে? আইন সেই কথাই বলে। এর থেকে একটা কথাই বলতে পারি যে নিজের ভাগ ছেড়ে দেওয়াটা এখনকার যুগে সত্যি বোকামি। সামনের মানুষটা যদি দেখি আমি যে নটাঙ্কিতে ওস্তাদ, নটাঙ্কি করছে বা সব সময় সব কিছু নিজের আয়ত্তে রাখবো, সবাইকে দিয়ে কাজ করিয়ে নেব, নিজে পটের বিবি হয়ে ঘুরবো, এইরকম মানুষ যদি আমার চোখের সামনে থাকে, তাহলে সেই জায়গায় সম্পত্তির ভাগ ছাড়া তো বহুত দূর কি বাত, গেড়ে বসে থাকা উচিত। গেড়ে বসে থাকা উচিত, সম্পত্তির ভাগ নেব তারপরে যাব, তাই না? এটা কি বলতো, এটা নিয়ম। আমি আইনের কথা বলছি, আমি আইনের বাইরে গিয়ে একটাও কথা বলছি না। না এখানটায় কাউকে প্রভোগ করতে বসেছি। যেটা নিয়ম সেটা নিয়ম। আমি যদি মনে করি আমার ভাগ চাই তো চাই, এখানে তুমি কান্নাকাটি করো না কি করো, আমি যদি মনে করি তোমার কেয়ার করব না তো করব না। তারপরে যদি আমি বুঝি যে কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি, তাহলে তো আলবাত নিয়েই ছাড়বো, তাই না? তো আশা করছি তোমাদেরকে আইনের বিষয়টা বোঝাতে পেরেছি। আর আইন নিয়ে তো সবাই একটুখানি বেশিই বোঝে। এই মানে কি বলবো, কোর্ট চত্বরে আইন নিয়ে মানুষ এত আলাপ আলোচনা করে না। আমাদের ওয়াইটিতে আইন নিয়ে এত আলোচনা হয়। এগ্রি অর নট, যে কোর্ট চত্বরেও বা অ্যাডভোকেটরাও, জাজেরাও আইন নিয়ে এত কথা বলে না। এই ওয়াইটিতে আইন নিয়ে এত চটকানো হয়। আইন কানুন চটকে কোচলে খাওয়া হয়, খাইয়ে দেওয়া হয়। নাও সোনারা, কেয়ামাসির মতন মুখ খোলো এরকম করে আইন গুজে দেওয়া হয় মুখের মধ্যে। তো সেখানটায় তো এই আইনের মরশুমে আইনের কথা বলাটাই মনে হয় বাঞ্ছনীয়, তাই না? তো সেখানটায় কেউ আঙুলও তুলতে পারবে না, চোখও রাঙাতে পারবে না। ঠিক পথে যাচ্ছি তো? কিছু কিছু মানুষ দেখছি চিন্তা করছো আমাকে নিয়ে। হ্যাঁ, চিন্তা করাটা বাঞ্ছনীয়, কারণ মানুষ এতটা হিংস্র যে সমানে মিথ্যে কথা বলে তোমাকে ফাঁসিয়ে দেবে, সমানে মিথ্যে কথা বলে তোমাকে ফাঁসিয়ে দেবে, আর টাকার জোরে ফাঁসিয়ে দেবে। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি বলি আমার স্বামীর ইনকাম নেই, একদম ইনকাম নেই, ঠাকুর যেন সেরকমটা না করে, আমি একটা উদাহরণ দিচ্ছি, বা আমি সংসার চালাতে পারছি না গো, আমি সংসার চালাতে পারছি না। এইবার তোমাদের চোখের সামনে যদি একটা ডেলিভারি বয় এসে 1.5 লক্ষ টাকা দামে তোমার হাতে একটা ফোন তুলে দিয়ে যায়, তুমি কি মনে করবে? শালা শয়তানি নাটকবাজ, নটাঙ্কি করো। হ্যাঁ, তুমি 1.5 লক্ষ টাকার ফোন মাঙ্গাইছো, অর্ডার করছো, আর তুমি কও তোমার সংসার চলে না, তোমার খাওয়া খরচ চলে না, চল ফোট এখান থেকে, নাটক করবি না একদম। এরকমই একটা রিয়াকশন আসবে না? সমাজদার কে লিয়ে ইশারা হি কাফি হ্যাঁ, যে কে কতটা মিথ্যুক, কে কতটা মিথ্যাবাদী। এমনিতে তো মানুষ জানতোই, তোমরা জানতেই, নতুন করে আবার জানা শুরু করেছো। একটা কথা বলে ভিডিওটা শেষ করি। সবে তো কলির সন্ধে, এখনো বহু পথ চলা বাকি, এখনো বহু কিছু দেখা বাকি। এখনো বহু কিছু দেখা বাকি। রেপুটেশন তেরি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আইন অনুসারে, আইনের চোখ থেকে দেখবে, বিচার করবে আর কমেন্ট করবে। ঠিক আছে? কমেন্ট করবে। কারোর ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। কি তুমি
কি আমি? কারোর মুখের ভাত কেড়ে নিয়ে কারোর পেটে লাথি মেরে কেউ শান্তির ভাত, শান্তির গরস মুখে তুলতে পারে না, তাই না? এরকমই কথা শুনতাম না? কারোর চোখের ঘুম কেড়ে নিয়ে কেউ শান্তিতে ঘুমাতে পারে না। চলো টাটা, গুড নাইট, স্লিপ ওয়েল ম্যাট্রেস।